সঙ্গে সঙ্গেই তার ভাবি চিৎকার দিয়ে বলল কি যে, সময় দিব মানে, তাড়াতাড়ি আয়, মাছ নষ্ট হয়ে যাবে। আমি গিয়ে দেখলাম ভাইয়া এক গাদা ছোট মাছ নিয়ে এসেছে। এগুলো দেখে আমার কান্না পেয়ে গেল। কারণ হচ্ছে এখন এই ছোট মাছগুলো যদি বাঁচতে শুরু করি 1-2 ঘন্টার আগে শেষ হবে না। ততক্ষণে ধুয়ে কুটে উঠতে উঠতে রাত 2টা বেজে যাবে, আবার উঠতে হবে সকাল 6টা বাজে। এই কাজ করে আমি আবার সকালে উঠবো কিভাবে? আমি বললাম, ভাইয়া এগুলো আমি সকালে কুটবো, এখন আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমার ভাইয়া তখন বলল, এগুলো নষ্ট হয়ে যাবে না? এত দাম দিয়ে মাছ নিয়ে এসেছি কি ফ্রিজে রেখে দেওয়ার জন্য নষ্ট মাছ খাবো বলে? তারপর ভাবি আমার উপর চিৎকার চেঁচামেচি করে বলল, কুটে তারপর ঘুমাতে যাবি, তার এর আগে যদি যাস তাহলে কিন্তু তোর খবর আছে। ভাইয়া আমার চোখের সামনেই তার বউকে নিয়ে নিজের ঘরে চলে গেল। আমার চোখ দিয়ে পানি চলে আসলো। এটা কি আমার নিজের ভাই নাকি সৎ ভাই? আমি মাঝে মধ্যে বুঝতে পারি না। আমি চোখের পানি মুছে মাছগুলো কুটতে বসে গেলাম। মাছগুলো কুটছিলাম, কোটা শেষ করতে করতে প্রায় রাত 2টা বেজে গেল। কোটা শেষে মাছগুলো ধুয়ে আমি ফ্রিজে রেখে নিজের ঘরে আসলাম। ঘরে এসে গা দিয়ে বিচ্ছিরি একটা গন্ধ আসছে, মাছের গন্ধ। এখন গোসল করতে হবে, না হলে আর ঘুমাতে পারবো না। আমি গোসল করতে গেলাম। গোসল করা এসে তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুমাতে ঘুমাতে 3টা বেজে গেল। আবার 6টা 6:30টার দিকে উঠতে হবে। আমার যেসব ভাইপো আছে তাদেরকে সকালবেলা নাস্তা রেডি করে দিয়ে স্কুলে পাঠাতে হবে। আমি 3 ঘন্টা ঘুমিয়েছি। ভাবি এসে গায়ের উপর 1 বালতি পানি ঢেলে দিল। ঢেলে দিয়ে বলল, জমিদারের মতো এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি উঠে নাস্তা বানাবে কে? তোর ভাই অফিসে যাবে। আমি কোনো মতো আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠলাম। বিছানা থেকে একদমই উঠতে মন চাচ্ছিল না, কারণ শরীরটা ভীষণ খারাপ করেছে। গতকালকে সারা দিন পানি ছেনেছি, আর এখন যদি ঘুম থেকে এরকমভাবে উঠতে হয়, আমার শরীরটা ভীষণ খারাপ করলো। কারণ জ্বর এসেছে। আমি উঠে ভাবিকে বললাম, ভাবি আমার বোধহয় জ্বর এসেছে, আজকে তুমি একটু ওদেরকে তৈরি করে দাও, আর কালকে তো ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছে। ভাবি তখন অগ্নি দৃষ্টিতে আমাকে বলল, জমিদারের বাচ্চা, তোকে তো আমি এখানে রেখেছি বসে বসে ঘুমানোর জন্য, তাই না? তাড়াতাড়ি ওঠ, তোর ভাইয়াকে নাস্তা করে দে, আর ছোট ওদেরকে তাড়াতাড়ি নাস্তা করে দে, তারপর ওরা স্কুলে যাবে আর তোর ভাই অফিসে যাবে। তাই বলে ভাবি আবার ঘুমাতে গেল। আমি সেই জ্বর অবস্থায় সেই অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে গেলাম। অনেক কষ্টে সকালে নাস্তা বানিয়ে সবাইকে দিলাম। দিয়ে আমি শুতে যাব, ঠিক তখনই ভাবি এসে বলল কি যে, আবার শুয়েছিস? সারাদিন তো শুয়েই থাকিস, এত শুয়ে থাকলে কাজ করবে কে? তাড়াতাড়ি ওঠ, আমার বাবার বাড়ির মেহমান আসছে, তাদের জন্য রান্না করতে হবে। আমি বললাম, ভাবি আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছে, আমি জ্বরে পড়ে যাচ্ছি, তুমি ধরে দেখো। ভাবি তখন বলল, আমার ধরে দেখতে হবে না, আমার বাবার বাড়ির মেহমান আসছে, এখন তোর জ্বর থাকুক আর যাই থাকুক, তুই ওঠ, তাড়াতাড়ি উঠে একটা ওষুধ খেয়ে তারপরে কাজে লেগে পড়, কারণ আমার বাবার বাড়ির লোকজন আসছে, 4-5 পদ রান্না করতে হবে, সমস্ত কিছু বের কর ফ্রিজ থেকে। আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ভাইয়া এসব দেখেও কিছু বলল না। এরকম অত্যাচার আমি দিনের পর দিন সহ্য করে যাচ্ছি। আমি কিচেনে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, এত পরিমাণ শরীর খারাপ লাগছিল। কিন্তু আজকে তো রান্না করতেই হবে। ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে নিচে রাখলাম। তখনই ঝুমঝুম বৃষ্টি শুরু হলো বাইরে। আমার বৃষ্টি দেখে নিজের চোখের পানির কথা মনে পড়ে গেল। আজকে প্রায় 18 বছর ধরে এখানে এরকমভাবে অত্যাচার সহ্য করে যাচ্ছি। আমার নিজের ভাই পর্যন্ত আমাকে এরকমভাবে অত্যাচারের মধ্যে রেখেছে। সে তার বউয়ের কথা ছাড়া আর কারোর কথাই শোনে না। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন বাবা মা ছিল এবং আমরা সবাই একত্রে কত সুন্দরভাবে বসবাস করতাম। এই ভাই তো আমাকে তাও তার কাছে রেখেছে। আমার বড় ভাই তার কাছে নিতে চায় না, সে থাকে তার বউকে নিয়ে ঢাকা শহরে, আর আমি আমার ছোট ভাইয়ের কাছে এখানেই থাকি। আমার বয়স যখন 7 বছর, তখন আমার বাবা মা দুজনেই একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই আমি ছোট ভাইয়ের কাছেই মানুষ হয়েছি। ছোট ভাই বিয়ে করেছে, 11 বছর হয়েছে। এই 11 বছর আমি আমার জীবনে নরক দেখেছি, কারণ ভাইয়া যতদিন পর্যন্ত সিঙ্গেল ছিল ততদিন পর্যন্ত আমি বেশ ভালোভাবেই ছিলাম, কিন্তু ভাবি আসার পর থেকেই আমার উপর এই অত্যাচারগুলো সে করে যাচ্ছে। বাবা মা বেঁচে থাকলে আজকে হয়তো এমনটা হতো না। ভাবির এক মদখোর মাতাল ভাই আছে। সেই ভাই যখন আমাদের বাড়িতে আসে তখন আমার উপর আরও বেশি শারীরিক নির্যাতন চলে, কারণ হচ্ছে সে মাঝে মধ্যেই আমার ঘরে আসে। সে যখন এই বাড়িতে আসে তখন জোরপূর্বক অনেকভাবে আমাকে হেনস্থায় ফেলে, কিন্তু আমি সারাদিন নিজের ঘরের মধ্যে বসে থাকি তার ভয়ে। সেই মদখোর মাতাল এবং এরকম একজন মানুষের সঙ্গে আমার বিয়ে দেওয়ার কথাবার্তা চলছে। আমার মনে হচ্ছে যে কবে যে এই বাড়ি থেকে বের হতে পারবো। সেই জ্বর অবস্থায় আমি দুপুর 1:30টা পর্যন্ত একটানা রান্না করলাম। এই যে নেমেছি
তারপর ওষুধের রেস্ট খানিকটা নেমে গেল আর জ্বর আবার ফিরে আসলো। আমি সঙ্গে সঙ্গে রান্না কমপ্লিট করে দিয়ে ভাবিকে বললাম, ভাবি রান্না শেষ হয়ে গিয়েছে, আমার আবার প্রচণ্ড জ্বর আসছে, আমি তাহলে নিজের রুমে গেলাম। ভাবির বাবার বাড়ির সবাই এসেছে। কিছুক্ষণ বাদে ভাইয়া এবং সবাই স্কুল থেকে ফিরল। আমি আমার নিজের রুমে গিয়ে মরার মতো পড়ে থাকলাম। ওইখানে খুব ভালো মন্দ রান্না হয়েছে, কিন্তু সেসব খাওয়ার মতো রুচি আমার নেই। খাওয়া দাওয়া শেষে সবাই চলে গেল। বিকেলবেলা তখন আমার ঘুম ভেঙেছে, কারণ সারা রাত ঘুমাতে পারিনি। তারপর আবার এই পরিমাণ জ্বর। খানিকটা জ্বর ছাড়লো, কারণ দুপুরবেলা না খেয়েই ওষুধ খেয়েছি, আর দুপুরবেলা সবাই খাবার আগে আমি খেলে তো আরেক কেলেঙ্কারি বেঁধে যাবে, যার কারণে না খেয়েই আমাকে ঘুমাতে হয়েছে। ঘুম থেকে উঠে দেখলাম সমস্ত খাবার সবাই তো খেয়েছেই, প্লাস যেসব খাবার বেঁচেছিল সেই সমস্ত খাবার নাকি বাটি ভরে তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমার জন্য যদি একটু পরিমাণেও রাখতো তাও আমি খেতে পারতাম। নিচে সামান্য কয়েক পিস হাড় এবং একটু ঝোল পড়ে আছে, আর মাছের ঝোল ছাড়া আর কিছু নেই। অন্যান্য সব তরকারি প্যাকেট করে দিয়ে দিয়েছে। মানুষ এরকম হয় কিভাবে, সেটাই আমি শুধুমাত্র ভাবি। আমি ভাইয়াকে বললাম, এত কষ্ট করে জ্বর নিয়ে রান্না করলাম, অন্তত পক্ষে আমার জন্য একটু তরকারি তো রাখতে পারতো। সব তরকারি তার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে, এটা কেমন কথা হলো? আমার প্রচণ্ড রাগ হলো, কারণ হচ্ছে সে এরকমটা কিভাবে করলো। ভাইয়াকে বলার সঙ্গে সঙ্গে বলল, তুই রান্না করার সময় খেয়েছিস না, আবার কি খাবি? আমি আর বেশি রেগে গিয়ে বললাম, আমি তোদের বাড়িতে থাকবো না। আমার এত বেশি রাগ হলো যে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। ভীষণ চিল্লাচিল্লি করে এসেছি। ভাবি এখন পর্যন্ত চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে যে এত বেশি সাহস দিয়েছ যে নিজের মুখের উপর কথা বলে। এখন আমি আজকে সিদ্ধান্ত নিলাম যে বাসা থেকে বেরিয়ে যাব, এখানে আর নয়। ছোটবেলা থেকেই অনেক অত্যাচারের শিকার হয়েছি, আর এখন জ্বর নিয়েও যদি এরকম ভাবে তারা আমাকে একটু ছাড় না দেয় তাহলে আর কি। আমি এগুলো ভাবছিলামই, ঠিক তখনই আমার ভাবির ছোট ভাই মাতাল অবস্থায় আমার রুমের ভেতরে প্রবেশ করলো। তারপর আমার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করার জন্য আমার কাছে আসতে লাগলো। কিন্তু আমি ততক্ষণে তাকে কষিয়ে তার গালে একটা থাপ্পড় মারলাম। সে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে আরো ধস্তাধস্তি করতে লাগলো। ভাইয়া এবং ভাবি দৌড়ে আসলেন আমার চিৎকার শুনে। আমি বললাম, তোদের মতো জানোয়ারের বাসায় আমি আর থাকবো না, আমি এখনই চলে যাব। তোর এই মাতাল ভাইকে আমি বিয়েও করব না। আমি আমার ভাবিকেও তুই তুকারি করা শুরু করলাম, কারণ হচ্ছে তারা যেসব অত্যাচার আমার উপর করেছে। আমার গায়ে তখন প্রচণ্ড জ্বর। আমার ভাবি আমার গালে সজোর একটা থাপ্পড় মেরে বসলেন। আমিও ঘুরে আমার ভাবির গালে একটা সজোরে থাপ্পড় মারলাম। বললাম কি যে, তোর মতো মেয়ে মানুষ যেন কোনো ঘরে না যাক। তুই আসার পর থেকেই আমার জীবনে শনি নেমে এসেছে। এর আগে আমার ভাইয়া এমন ছিল না। তারপর ভাইয়া বলেন কি যে, তোর এত বড় সাহস, তুই এখনই আমার বাসা থেকে বেরিয়ে যাবি। ছোটবেলা থেকেই লালন পালন করার এই বুঝি প্রতিদান দিলি? আমি বললাম, তুই লালন পালন করে আমাকে প্রতিদান দিয়েছিস, বরঞ্চ উল্টো আমাকে তোর টাকা পয়সা দেওয়া উচিত, বরং লোন পড়ে গিয়েছে আমার। এই পরিবারের জন্য আমি যতখানি খেটেছি, বেতন হিসাব করলেও আমি অনেক টাকা পাই তোদের কাছে, কিন্তু সেগুলো আমি নেব না, কারণ তোরা ছোট লোকের বাচ্চা, তোদের সঙ্গে আমি থাকবো না। তাই বলে আমি ঘর থেকে এক কাপড়ে বেরিয়ে গেলাম, কারণ যে ঘর থেকে জামা কাপড় নিব সেরকম গোছানোর প্রিপারেশন আমার নেই। আর যেহেতু এগুলো আমার ভাইয়া ভাবি কিনে দিয়েছে, সেহেতু এগুলোতেও আমি হাত লাগাতে চাই না। আমি বাইরে গিয়ে যে কোনো একটা ব্যবস্থা করে নিব। রাত তখন 11:30-12টা হবে। এত রাতে রাগের মাথায় ঘর থেকে বেরিয়ে গেলাম। ভাবি ঘরের দরজা লাগিয়ে দিয়ে বলল কি যে, তোমার ওই বোন যদি আবার ঘরে আসে তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। এত বড় সাহস যে আমাকে মারে, আমার ভাইকে মারে। আমি বাইরে থেকে চেঁচিয়ে বললাম, তোর ওটা ভাই না, ওইটা জানোয়ার, আর তুই হচ্ছিস আরেক ডাইনি। তাই বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। আমি বাবা মার কথা মনে করতে লাগলাম। এখন যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমার সঙ্গে এমনটা মোটেই ঘটতো না। আমি দেখতে শুনতে যে এতই খারাপ যে ভাবি সবসময় আমাকে খোঁটা দেয়। আমি দেখতে বেশ ভালোই মাশাআল্লাহ, কিন্তু তিনি তার এরকম মাতাল ভাইয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চায়। আমি পড়াশোনাও করতে পারিনি ঠিকমতো এদের জন্য। ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ার পরে এরা ভার্সিটিতে আমাকে ভর্তি করেনি। তবে আমি জোরপূর্বক ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম ভাইয়ার কাছ থেকে টাকা নিয়ে। আর ক্লাসে যাওয়া হয়নি। কিছুদিন বাজেই ফার্স্ট ইয়ার পরীক্ষা। আমি এখানে থেকে কোনোদিনই হয়তো পড়াশোনা করতে পারবো না। বাসা থেকে বেরিয়ে সোজা রাস্তার দিকে হাঁটা শুরু করলাম। কান্না করছিলাম আর এক গাছের গোড়ায় বসে ভাবছিলাম কোন দিকে যাওয়া যায়।
আমি কি আমার বড় ভাইয়ের বাসায় যাব? বড় ভাইয়ের বাসা তো ঢাকায়, এখান থেকে অনেক দূরে। সেখানে যাওয়ার মতো টাকা আমার কাছে আছে কিনা জানি না। অল্প কিছু টাকা জমানো ছিল, সেগুলো নিয়ে বেরিয়ে পড়েছি। এদিকে প্রচন্ড ক্ষুধা লেগেছে। জ্বরের ঘোরে কি বলবো কিছুই বুঝতে পারছি না, কারণ জ্বর তখন প্রচন্ড আকারে জেঁকে বসেছে। এই অবস্থায় কোন দিকে যাওয়া যায়? আত্মীয় স্বজনের বাড়িও আশেপাশে খুব একটা নেই। আমি ওইখান থেকে উঠে হাঁটা শুরু করলাম, কারণ ওইখানে কিছু বখাটের ছেলে বারবার আমার দিকে তাকাচ্ছিল। রাত তখন 12টা হবে। আমি হাঁটা শুরু করলাম, তারাও আমার পিছু নিচ্ছিল, ফলো করছিল আমাকে। এত পরিমাণ ভয় পেয়ে গেলাম যে আমি সোজা রাস্তা রেখে জঙ্গলের রাস্তায় ঢুকে পড়লাম। কারণ হচ্ছে এদিকে যাওয়া ছাড়া আমার আর উপায় নেই। এদের থেকে পিছু ছাড়াতে হলে আমাকে জঙ্গলের রাস্তায় ঢুকতেই হবে। অন্ধকারে আমি মিলিয়ে গেলাম। ছেলে দুটো মেন রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। তারপর বলাবলি করতে লাগলো, মেয়েটা কোথায় গেল, গেল কোথায়? আমার বুক তখনও ধড়ফড় করছে। আমি খানিকটা সামনে এগিয়ে আরো দূরে চলে গেলাম জঙ্গলের ভেতরে। এই জায়গাটা আমার সম্পূর্ণ অপরিচিত এবং এখানে আমি কোনোদিন আসিনি বলে মনে হচ্ছে না। অনেকটা পথ চলে এসেছি বাসা থেকে। হঠাৎ করেই সেই ছেলে দুটোর ভয় কাটতেই আমি চারিদিকে তাকিয়ে দেখলাম আমি এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না। ঘন জঙ্গল এবং চারিদিকে শুধুমাত্র অন্ধকার এবং ঝিঝি পোকার ডাক। এই পরিমাণ অন্ধকার রাত্রে আমি কোথায় যাব সেটাই বুঝে উঠতে পারছি না। আমি ভীষণ চমকে গেলাম। এখন ওই ছেলে দুটোর ভয় থেকে বেশি ভয় লাগছে ভূতের ভয়। কিন্তু ততক্ষণে জ্বর এত বেশি এসেছে যে আমার দাঁড়িয়ে থাকার জো নেই। আমি ভীষণ কষ্ট পাচ্ছিলাম জ্বরের ঘোরে। আমি যে আবার ফিরে যাব সেই রাস্তাটা আমি খুঁজে পাচ্ছিলাম যে কোন দিক দিয়ে এসেছি। আমি আরেকটু সামনে এগিয়ে গেলাম এবং আরো বেশি হারিয়ে গেলাম। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, কারণ হচ্ছে এরকম একটা জঙ্গলের মধ্যে দূরে শিয়াল ডাকছে। কোথায় চলে এসেছি কে জানে। এই রাত্রেবেলা বাসা থেকে বের হওয়া ঠিক হয়নি। যদি সকালবেলা বের হতাম আর একটু দাঁতের দাঁত চেপে পড়ে থাকতাম তাহলে হয়তো ভালো হতো, কিন্তু রাগ করে আসলে রাগের মাথায় কোনো কিছু ভালো হয় না। আমার এত পরিমাণ খারাপ লাগছিল যে আমি সেখানেই একটা গাছের নিচে বসে পড়লাম। বসা থেকে এক সময়ে শুয়ে পড়লাম। আমার একদম সেন্স ছিল না, এত পরিমাণ জ্বর ছিল, প্রচন্ড পরিমাণ শীত লাগছিল। আর তখন ছিল গরমকাল। গরমকালের মধ্যে এত বেশি শীত লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। আমি আমার ওড়নাটা দিয়ে একদম ভালো মতো পেঁচিয়ে কুচি মুচি ধরে গাছের গোড়ায় শুয়ে পড়লাম। এত পরিমাণ জ্বর নিয়েও গাছের গোড়ায় কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। রাত তখন কয়টা বাজে জানি না, হঠাৎ করেই আমার ঘুম ভেঙে যায়। জ্বর তখন খানিকটা পড়েছে। বাসা থেকে বের হওয়ার সময় একটা ওষুধ খেয়েছিলাম, সেই ওষুধের কারণে হয়তো জ্বর খানিকটা কমেছে, তবে সেই ওষুধটাও আমার কপালে জোটে না। আমি উঠে চারিদিকে তাকাতে লাগলাম। তখনও রাত ভীষণ গভীর, আশেপাশে কোনো মানুষজনের ঘর বাড়ি নেই, কোনো কিছু ছোঁয়া নেই। আমি হাঁটতে শুরু করলাম। খানিকটা বাদে আমি যখন সামনে এগিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল আমার পেছন দিয়ে কেউ আসছে এবং খুবই অদ্ভুত একটা শব্দ হচ্ছে। আমি বারবার পেছন দিকে ফিরে বলছিলাম, কে কে ওখানে? আমার পেছনে কে? আমার সামনে আসো, আমাকে এভাবে ভয় দেখাচ্ছ কেন? আমি আমার গলার পানি ঢোক গিলে সামনে এগোতে লাগলাম। আবার সেই শব্দটা পেছন থেকে আসতে লাগলো। আমি আবার বললাম, কে? পেছনে কে? কিন্তু পেছন থেকে আমি কাউকে দেখতে পেলাম না। আমি আবার হাঁটতে লাগলাম। খানিকটা দূরে যাবার পরে হঠাৎ করেই পেছন থেকে একজন আমাকে ডেকে বসলো। আমার গায়ের ঘাম তখন টপ টপ করে মাটিতে পড়ছে। গলা বেয়ে ঘাম একদম বুক বেয়ে, এত পরিমাণ ঘেমে গিয়েছে আমি ভয়ে যে বুকের পানি শুকিয়ে গিয়েছে। পেছন থেকে সেই কণ্ঠটা আবার বলে উঠল, আপনি এত রাত্রেবেলা এই জঙ্গলের মধ্যে কি করছেন? আমি পেছন থেকে সাহস করে ঘুরে তাকালাম। দেখলাম রাজকুমারের মতো দেখতে একটা ছেলে আমার দিকে তাকিয়ে আমাকে কিছু একটা বলছে। আমি তখন তাকে বললাম, আমি এই জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছি, আপনি কি এখানেই থাকেন? ছেলেটা আমার দিকে তাকিয়ে এতক্ষণ যে অঙ্গভঙ্গি করছিল তার থেকে অন্যরকম একটা অঙ্গভঙ্গি, আমার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। আমি বললাম, কি যে আমি এখানে হারিয়ে গিয়েছি, আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করতে পারবেন? তারপর ছেলেটা কিছুক্ষণ বাদে আবার বলল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি এত রাত্রেবেলায় জঙ্গলের মধ্যে কি করছেন? এই জঙ্গলের মধ্যে তো কোনো মানুষ আসে না। আমি তার কথা শুনে খানিকটা চমকে গেলাম। বললাম, মানুষ আসে না? আসলে হয়েছে কি? এই কথা বলতে যাব ঠিক তখনই আমি সেন্সলেস হয়ে পড়ে যাই, কারণ তখনও আমার গায়ে প্রচন্ড পরিমাণ জ্বর ছিল। সেন্সলেস হয়ে পড়ে যাবার পরে আমার আর কোনো কথা মনে নেই। এরপরে আমার যখন চোখ খুলল তখন আমি দেখতে পেলাম আমার পেছনে একটা লোক দাঁড়িয়ে আছে। আমি তখন তাকে বললাম, আপনি কি এখানেই থাকেন? ছেলেটা আমার দিকে তাকিয়ে এতক্ষণ যে অঙ্গভঙ্গি করছিল তার থেকে অন্যরকম একটা অঙ্গভঙ্গি আমার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। আমি বললাম, কি যে আপনি এখানে হারিয়ে গিয়েছি, আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করতে পারবেন?
আমি অদ্ভুত একটা ঘরের মধ্যে শুয়ে আছি। চারিপাশে কুড়ে ঘরের মতো ঘর, আর চারিদিকে কি ধরনের জিনিস দিয়ে যেন বেড়া দেওয়া। বাহিরে কোনো শব্দ হচ্ছে, কোনো কিছু ধার দেওয়ার শব্দ হচ্ছে। আমি ভীষণ চমকে গেলাম। ভয়ে যেন আমার পরাণের পানি শুকিয়ে আসছিল। একদম পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। কে কি ধার দিচ্ছে? তাহলে কি আমাকে কেউ মারার জন্য এখানে নিয়ে এসেছে? আমি সঙ্গে সঙ্গে উঠে চিৎকার দিয়ে উঠলাম। কিছুক্ষণ বাদে সুন্দরী দেখতে একজন বৃদ্ধ মহিলা আমার কাছে এগিয়ে আসলেন। বললেন কি যে, কি হয়েছে মা? ভয় পাচ্ছ কিসের জন্য? তুমি ঘুমাও, উঠে পড়েছ কিসের জন্য? তোমার গায়ে তো ভীষণ জ্বর। আমি তখন বললাম, কেউ একজন ছুরি বা চাপাটি ধার দিচ্ছে, আমাকে হত্যা করবে, ওরা আমাকে মেরে ফেলবে। বৃদ্ধ মহিলা তখন জানালেন, ও তোমাকে কিচ্ছু করবে না, তোমার গায়ে তো প্রচন্ড জ্বর, তুমি জঙ্গলের মাঝখানে সেন্সলেস হয়ে পড়েছিলে, আমার ছেলেই তোমাকে নিয়ে এসেছে, তুমি ভয় পেও না, তুমি এখানেই থাকো, ঠিক আছে? এখন একটু রেস্ট করো। মহিলার কথা শুনে আমি খানিকটা স্বস্তি পেলাম। আর বাহিরে যে ছুরি চাপাতে ধার দিচ্ছে ওটা আমার জন্যই, মানে আমার জন্য মাংস রান্না করা হবে, সেজন্য মাংস কাটাকুটি চলছে। যে মহিলাটা আমার সেবা করছিলেন তাকে দেখতে খুবই অদ্ভুত লাগে, আর ছেলেটা যে আমার সঙ্গে খারাপ কিছু করেনি সেটা ভেবেই ভালো লাগছে। পৃথিবীতে এখনো এরকম ভালো মানুষ আছে আমার আসলে বিশ্বাস হয় না। আমি সকাল পর্যন্ত প্রায় ঘুমিয়েই কাটালাম, কারণ তখনও জ্বর ছিল। মহিলাটা আমাকে রাত্রেবেলা এক ধরনের নীল জাতীয় পানীয় খাইয়েছিলেন, আর সঙ্গে কিছু খাবার খাইয়ে আমাকে ঘুম পাড়িয়ে বললেন কি যে তুমি ঘুমিয়ে পড়ো। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। যখন সকাল হলো আমি চারিদিকে তাকিয়ে দেখি কেউই ঘরের মধ্যে নেই, চারিপাশে কাউকেই দেখা যাচ্ছে না। সে বৃদ্ধ মহিলা, তারপর গতকালকে রাজপুত্রের মতো দেখতে সেই ছেলেটিও আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। আর ঘন জঙ্গলের মাঝখানে একটা বাড়ি, বাড়িটার মধ্যে কেউই নেই, কেউ থাকে বলে মনে হয় না, মনে হচ্ছে একটা পরিত্যক্ত ঘর। তারপর ভীষণ ক্ষুধার্ত অবস্থায় রান্নাঘরে গেলাম। দেখলাম কালকে যে মাংসগুলো আমার জন্য রান্না করা হয়েছিল, রাত্রে তো অল্প একটু খেয়েছি, আবার খেতে শুরু করলাম। মাংসগুলো খুব বেশি টেস্টি ছিল। এরকম মাংস সাধারণত খুব কম খেয়েছি। আমি সকাল এবং দুপুরে সেই মাংস দিয়ে খাবার খেলাম। আর অদ্ভুত দেখতে, মানে একদম চারকোনা চাকার মতো একটা খাবার ছিল, সেই খাবার দিয়ে মেখে খেতে হয়। এরকম খাবার আমি জীবনে কোনোদিন দেখিনি। আমি সারাদিন তাদের অপেক্ষা করতে লাগলাম। দুপুরের পরে আবার আমার জ্বর বাড়ল। আমি তখন শুয়ে আছি। মহিলাটি গতকালকে আমাকে বলেছিল যখনই জ্বর বাড়বে এই নীল পানীয়টা যেন খেয়ে নেই। সেটা আমার বিছানার পাশেই ছিল। কিন্তু অদ্ভুত কথা হচ্ছে, এরা কোথায় থাকে আর এখানে নেই কেন? আর এই ঘরটার আশেপাশে দেখে তো মনে হচ্ছে এখানে তেমন কেউ থাকে না। তাহলে এরা, আমি কিছুই বুঝতে পারলাম না। দেখতে দেখতে সারাদিন সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার আজান দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি বাহিরে কারোর পায়ের আওয়াজ পেলাম। আমি দেখলাম সেই বৃদ্ধ মহিলাটা ঘরে প্রবেশ করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা কোথায় গিয়েছিলেন? তখন সেই বৃদ্ধ মহিলা জানালেন, আমরা আমাদের কাবিলায় গিয়েছিলাম, যেখানে আমরা থাকি। তার কথা শুনে আমি কিছুই বুঝতে পারলাম না। আমি বললাম, আপনারা এখানে থাকেন না? মহিলাটা তখন জানালেন, হ্যাঁ এখানে থাকি, মাঝে মধ্যে আসি, তবে একটা কাজ ছিল বলে আমাদের বাড়িতে আমরা গিয়েছিলাম। আমি বললাম কি যে, আপনার ছেলে কি তাহলে এখানে থাকে? মহিলা জানালেন, না, আমাদের কাবিলায় একটা সমস্যা হয়েছে, যার কারণে আমরা বেশ কিছুদিন ধরে এখানে মানুষের কাছে এসে থাকছি। তার কথা শুনে আমার মনে আবার কিঞ্চিত সন্দেহ জাগলো। আমি বললাম, মানুষের দুনিয়ায় মানে মানুষের কাছে মানে? মহিলাটা কোনো কিছু বললেন না। বললেন যে, সমস্যা নেই, এখানে তোমার কোনো বিপদ নেই, কিন্তু মা তুমি এই রাত্রেবেলা জঙ্গলের মধ্যে কি করছিলে? আমি মহিলার কথা অগ্রাহ্য করলাম, কারণ হচ্ছে তিনি কি বললেন না বললেন সেটা মাথায় থাকলো না। তিনি আমাকে যা জিজ্ঞেস করলেন আমি তাকে সেটাই বলতে লাগলাম। আমি বললাম কি যে, সে এক দুঃখের কথা, আমি এক প্রকার বাধ্য হয়ে ঘর ছেড়ে চলে এসেছি, কিন্তু কিছু করার নেই। আমার ভাবি এবং ভাই আমার উপর প্রচণ্ড অত্যাচার করে। তখন সেই ছেলেটা বলল কি যে, অত্যাচার করে মানে কি করে? তখন আমি বলতে লাগলাম, আমার বাবা মা মারা গিয়েছিল যখন আমি খুব ছোট ছিলাম। আমার বয়স তখন 7 বছর। আমি আমার বড় ভাই এবং মেজো ভাইয়ের কাছেই বড় হয়েছি, আর তারপরে মেজো ভাইয়ের কাছেই এতদিন ছিলাম। আস্তে আস্তে মেজো ভাই যখন বিয়ে করলেন, হঠাৎ করে তার বউ আমার উপর অত্যাচার করতে শুরু করলেন এবং ঘরের সমস্ত কাজ আমিই করতাম। গতদিন এমন হয়েছে যে আমি প্রচণ্ড পরিমাণ জ্বরে কাতরাচ্ছি। ভাবির বাপের বাড়ির লোকজন আসার কথা ছিল, আমি রান্না করতে নিষেধ করে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমার প্রচণ্ড জ্বর, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না।
তবুও সেই অবস্থায় আমি রান্না করেছি। রান্নাবান্না শেষ করে আমি ঘুমিয়েছিলাম একটু। ঘুম থেকে উঠে এসে দেখি কোনো খাবারই আমার জন্য তারা রাখেনি। এদিকে আমার জ্বর, তারপর আবার এই অবস্থা। তারপর তার আবার একটা মাতাল ভাই আছে, যে ভাইয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চায়। এক প্রকার জোরপূর্বকই রাত্রেবেলা সে আমার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করে। আমি এবার ভেবেছি যে আমার ভাইও আমার না, কোনো কিছুই না, এমনকি এগুলো তো কিছুই না। আমি প্রচণ্ড রেগে মেগে ঘর থেকে বেরিয়ে আসি। শুধুমাত্র তাই না, আমার ভাবি আমার উপর প্রতিনিয়ত অত্যাচার করে, একজন কাজের লোকের মতো খাটায়, আর আমার ভাই তেমন কিছু বলে না। এই জন্য আমি খুব কষ্ট পেয়েই ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলাম। ভেবেছিলাম হয়তো কোনো একটা ব্যবস্থা নিজের করে নিতে পারবো, কিন্তু বাইরে এসে আবার পড়েছিলাম দুইটা বখাটের ছেলের পাল্লায়। আমাদের জীবন এমন কেন? আমি যেখানেই যাই সেখানেই কোনো না কোনো বিপদে পড়ি। আসলে ঘরের বাইরে কখনো তেমন যায়নি তো, যার কারণে বাইরের দুনিয়া সম্পর্কে তেমন কোনো আন্দাজও নেই। ছেলেটা তখন রেগে গেল, বলল কি যে, মা তোমাকে বলেছিলাম না মানুষেরা আসলেই খারাপ হয়। মানুষের সম্পর্কে আসলেই খুব ভালো ধারণা ছিল আমার। আমি এর আগেও আমার দাদার কাছ থেকে শুনেছি, এবার আমি চোখে হাতে নাতে বুঝতে পারলাম। তবে আপনি বেশ সুন্দর আছেন এবং আপনার আচার ব্যবহারও খুব ভালো, কিন্তু আপনার ভাইয়েরা আপনার সঙ্গে যেসব করেছে সেগুলো খুবই খারাপ এবং খুবই বাজে। তখন সেই মহিলাটা বললেন, থাক মা, তোমার আর সেখানে যেতে হবে না। তুমি আমাদের কাছে যতদিন ইচ্ছে ততদিন থাকতে পারো, কোনো সমস্যা নেই। আমরা এখানে যতদিন আছি, তারপর যখন চলে যাব তারপর তুমি একাই থেকো। তোমার সমস্ত কিছু আমি এখানে দিয়ে যাব, তোমার কোনো কিছুর কমতি হবে না। আমি সেই ছেলেটাকে বললাম, আচ্ছা আপনাদের কাবিলা কোথায়, মানে যেটার কথা বলছেন? তখন সে উপরের দিকে দেখাতে লাগলেন। আমি তখনও কিছু বুঝতে পারলাম না। আমি যে একটা বোকা সেটা এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে। তারপর আমি সেখানে থাকতে লাগলাম। ছেলেটা আমার সঙ্গে সমস্ত কাজ করে দিত, আমাকে বাহিরে গিয়ে বাহিরের কাজও করতো। তারপর একদিন আমি তার সঙ্গে জঙ্গলে গেলাম শিকার করার জন্য। সে বলল কি যে, চলুন আজকে আমার সঙ্গে শিকারে যাবেন। ছেলেটার কাছাকাছি থাকলে আমার কেমন যেন ভালো লাগতো, কারণ এর আগে আমি এরকম কোনো ছেলের কাছাকাছি কোনোদিন যাইনি। আমি তারপর ছেলেটার সাথে জঙ্গলে শিকার করতে গেলাম। সে জঙ্গলে চুপচাপ বসে আছে পাতার আড়ালে, আমাকে বলল কোনো শব্দ করবেন না। তারপর মুহূর্তের মধ্যে দেখি সে আমার পাশে নেই। হঠাৎ করেই সামনে যে হরিণটার দিকে তাকিয়েছিলাম সেই হরিণের কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং হরিণটাকে ধরে তার হাতে থাকা ধারালো একটা অস্ত্র দিয়ে সেই হরিণটাকে সেখানেই কেটে ফেললো। আমি দেখে অবাক হলাম, কারণ সে একটু আগেই আমার পাশে বসেছিল, হঠাৎ করে ওইখানে কিভাবে চলে গেল। তারপর সে হরিণটাকে কাঁধে করে আমার কাছে আসলো এবং হেসে বলল, ধরে ফেলেছি। আমি বললাম, এত দ্রুত কিভাবে করলেন? তখন ছেলেটা জানালো, এগুলো অভ্যাস আছে, এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না। তবে আমরা হরিণের মাংস টাংস খাই না, এগুলো শুধুমাত্র আপনার জন্যই আমি স্বীকার করলাম, আর সেদিনকেও আপনার জন্য করেছি। এসব মাংস সাধারণত আমরা খাই না, তবে এটার মাথা খুব ভালোভাবে খাওয়া যাবে রান্না করে। আমি তখন বললাম, আপনারা মাথা খান? আমরা তো মাথা খাই না। ছেলেটা তখন বলল, হ্যাঁ এটাই আমাদের সব থেকে বেশি পছন্দের। আপনি শরীরের অন্যান্য অংশ খাবেন আর আমরা খাবো এটার হাড়গোড় এবং মাথা, খুবই চমৎকার লাগে। দুই জায়গায় আলাদা করে রান্না করা হলো, হরিণটার চামড়া আলাদা করা হলো এবং মাংস আলাদা করা হলো। তার মানে সেদিনকে আমি হরিণের মাংসই খেয়েছিলাম। এরপর আমরা খেয়ে দিয়ে রাত্রেবেলা ঘুমালাম। হঠাৎ করে মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখি ঘরের মধ্যে একটা আলো দেখা যাচ্ছে, প্রচণ্ড লাভার মতো আলো। এত আলো মনে হচ্ছে যে ইলেকট্রিসিটিও ফেল, এই ঘরে কোনো ইলেকট্রিসিটি নেই। তারপর আমি উঠে অমুক প্রান্তে যেতে দেখলাম যে ছেলেটা বসে আছে, সেই ছেলেটার গা দিয়ে একদম আলোর মতো আলো ছিটকে পড়ছে এবং তার পাশে দুইটা ডানাওয়ালা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা একদম চমৎকার একটা জামা পরে আছে। এত চমৎকার জামা আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আমি দেখে চিৎকার দিয়ে উঠলাম। তারপর সেই মেয়েটা হঠাৎ করে সেখান থেকে গায়েব হয়ে গেল। ছেলেটা আমাকে জানালো, আপনি এখানে এসেছেন কিসের জন্য? আপনি ঘুমান, এখানে কেন আসলেন? ছেলেটা খানিকটা রেগে গিয়ে আমাকে বলতে লাগলো। আমি তখন বললাম, ভুল হয়ে গিয়েছে। তখন ছেলেটার যে মা ছিল সে আমাকে কাছে নিয়ে বলল কি যে, আচ্ছা ঠিক আছে, ওকে বকাঝকা করার দরকার নেই, এত ভয় পেও না তুমি, ঠিক আছে? আমি বুঝতে পারলাম না যে ওই মেয়েটা কে ছিল। তখন সে ওর মা সমস্ত কিছু বলতে লাগলো। বলল, দেখো তোমার কাছ থেকে লুকিয়ে তো লাভ নেই, তুমি আমাদের কাছে এসেছো বেশ কয়েকদিন হয়েছে। তোমার কাছে থেকে আমার এতটুকু মনে হয়েছে যে মানবজাতি সম্পর্কে যতটুকু খারাপ আমরা মনে করতাম তোমরা ততটুকু খারাপ না, আর আমরা জিনেরাও অনেকটা খারাপ না যতটা তোমরা মনে করো। যখনই সে বলল যে আমরা জিনেরা, এই কথা শোনার পরে আমার গায়ে কাঁটা দিতে লাগলো, গা যেন হিম হয়ে আসছে। আমি বললাম কি যে, আপনারা জিনেরা মানে আপনারা কি জিন? এই কথা বলার পরে মহিলাটা বললেন, হ্যাঁ আমরা জিন,
আমরা অমুক কাবিলায় থাকি এবং সেখানে একটু সমস্যা থাকার কারণে আমরা এখানে এসে থাকছি, কিন্তু হঠাৎ করেই তোমার সঙ্গে দেখা হয়ে গেল। প্রথমে তো ভেবেছিলাম যে তোমাকে মেরে ফেলবো, কিন্তু না, দেখলাম যে তুমি অসহায় অবস্থায় মাটিতে পড়ে গেলে। তখন আমিও সেখানে ছিলাম। তারপর তোমাকে এনে দেখলাম না তুমি ভালো আছো, কিন্তু তোমার ভাই এবং ভাবিকে আমরা ছাড়বো না কখনো, কারণ তারা তোমার উপর অত্যাচার করেছে। খারাপ কোনো কিছু শুনলে আমাদের কোনো কিছুই ভালো লাগে না, আমরা তাদেরকে কঠিন শাস্তি দিব। তারপর আমি বললাম কি যে না না, তাদের শাস্তিতে দরকার নেই, তারা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে। তখন মহিলাটা বললেন, আসলেই তুমি একজন ভালো মনের মানুষ, তোমাকে আমার পছন্দ হয়েছে। তুমি কি আমাদের সঙ্গে আমাদের এলাকায় যাবে, ওইখানটায়? আমি তখন বললাম, আপনাদের ওইখানটায় গিয়ে আমি কি করব? আমি তো মানুষ, তাই না? আর মানুষ জিনেদের সঙ্গে তো থাকতে পারবে না। আপনাদের খাওয়া দাওয়া, তারপর চলাফেরা, ওইগুলোর সাথে তো মিলবে না। আর আমি বরং এখানেই থাকি, আপনারা বরঞ্চ মাঝে মধ্যে আমাকে এসে দেখে যান। এটা বলার পরে আমি বললাম কি, আচ্ছা ওই যে ওইখানে একটা মেয়ে দাঁড়িয়েছিল যার বিশাল দুটো ডানা দেখলাম, ওকে? তখন সেই মহিলাটা বলল কি যে ও হচ্ছে আমার বড় মেয়ে, এখানে আমাদের 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 সাথে দেখা করতে এসেছিল। আমি বললাম, এটাকে কি পরি বলে? তখন সেই বৃদ্ধ মহিলাটা বললেন কি যে হ্যাঁ, এদেরকে পরি বলে। আমি ছোটবেলায় জিনেদের সম্পর্কে টুকটাক জেনেছি। আমি শুনেছিলাম যে জিনেদের বয়স নাকি অনেক হয়। আমি সেরকম একটা কিউরিওসিটি নিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা একটা প্রশ্ন করি? মহিলাটা বললেন, হ্যাঁ করো। আমি তখন জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার বয়স কত? মহিলাটা জানালেন 650 বছর। আমি যা ভেবেছিলাম ঠিক তাই, এদের বয়স অনেক বেশি হয়ে থাকে। ইনি 650 বছর ধরে জীবিত আছেন। আমার দেখে চমকে গেলাম আমি সবকিছু। আমি বললাম, আচ্ছা এটা কি সত্যি কথা? মহিলা তখন জানালেন, হ্যাঁ, আমরা অনেক বছর পর্যন্ত বাঁচি, এই কারণেই হয়তো আমাদেরকে এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। তারপর মহিলা বললেন কি যে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন ঘুমিয়ে পড়ো, আর আমরা আজকে সকালবেলা এখান থেকে চলে যাব, আর এখান থেকে আসতে আরও 1 সপ্তাহ সময় লাগবে। আমি বললাম কি যে তাহলে আমি এখানে একা একা থেকে কি করব? তখন সেই ছেলেটা জানালো, সমস্ত ব্যবস্থাই এখানে করে দেওয়া হয়েছে, তুমি এখান থেকে সব কিছুই নিতে পারবা, খাবার দাবার ব্যবস্থা সব কিছুই করে দেওয়া হয়েছে। আমি তখন বললাম, এখানে আমার একা একা থাকতে ভয় লাগবে, আমি বরং আপনাদের সঙ্গে আপনাদের ওইখান থেকে একটু ঘুরে আসি। তারপর মহিলা বললেন কি যে হ্যাঁ, আমি তো তোমাকে বললাম যে আমাদের ওইখানে চলো, তারপর না হয় তুমি তোমার ভাইয়া এবং ভাবির কাছে চলে যাও। তবে আমি এতটুকু বলতে পারছি যে তোমার ভাই এবং ভাবির কাছে এর পরবর্তীতে গেলে তোমাদের কোনো প্রকার হয়রানির শিকার করতে হবে না। আমি তখন বললাম, তাহলে আমি এখনই চলে যাই, এখনই গিয়ে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিব, কারণ তারা হাজার হোক আমাকে ছোট থেকে বড় করেছে। মহিলা তখন বললেন, তুমি আমাদের সঙ্গে আমাদের বাসায় চলো। আমি বললাম, না না, আপনাদের ওইখানে আমি যাব না, আপনি এক কাজ করুন, আপনি বরঞ্চ আমাদের ওইখানে গিয়ে আমার সঙ্গে থাকুন কিছুদিন, আমার ভালো লাগবে। মহিলা তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ভাইয়ের কাছে যাও, রাতের বেলা তোমাদের ওইখানে আসবো, এসে তারপর দেখব যে তোমার ভাই এবং ভাবি তোমার উপর কীভাবে অত্যাচার করে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তখন সকাল হয়ে গিয়েছে, সকাল 7টা বাজে। আমি সব কিছু নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম এবং সেই ছেলেটা আমাকে বলল, চলুন আপনাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসি, আপনি এখান থেকে বাড়িটা চিনবেন না, কারণ জঙ্গলের রাস্তা অনেক বেশি ভয়ানক এবং এটা অনেক গভীরে। তারপর সেই ছেলেটা আমাকে সেই জঙ্গলের মধ্যে থেকে এগিয়ে দিয়ে আসতে লাগলেন। ছেলেটা আমাকে আমার পেছন পেছন আসছিলেন। আমি দেখলাম যে ছেলেটা আমাকে গভীর জঙ্গলের মধ্যে নিয়ে এসেছে। এখান থেকে লোকালয় অনেক দূরে, অনেক দূরে মানে অনেক দূরে। সে আমাকে বলল, এইভাবে যেতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আপনি এক কাজ করুন, আপনি আমার হাতটা ধরুন এবং চোখটা বন্ধ করুন, আমি আপনাকে সরাসরি আপনার বাসার সামনে নামিয়ে দিয়ে আসছি। আমি বললাম কি যে কি ব্যাপার, কি বলছেন, সত্যি এমনটা সম্ভব? তারপর ছেলেটা আমাকে জানালেন, হ্যাঁ, আমরা জিনেরা সব কিছুই পারি, তবে আপনি চোখ বন্ধ করুন, চোখ খোলা অবস্থায় এটা করা সম্ভব নয়, আমি এটা করতে পারবো না। তারপর আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। বন্ধ করার পরে আমি যখন তার হাত ধরলাম, আমার শরীরের মধ্যে যেন বিদ্যুৎ চমকে গেল। এই প্রথম কোনো পুরুষ মানুষের হাত ধরেছি, পুরুষ মানুষ তো না, পুরুষ জিন আর কি। সে আমাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই আমার শরীরের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। আমার মনে হচ্ছিল এই ছোঁয়া পাওয়ার জন্যই হয়তো আমি জনম জনম অপেক্ষা করেছি। তারপর যখন আমি চোখ খুললাম, আমি দেখতে পেলাম আমি আমার ভাইয়ের ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আমি ঘরের ভিতরে যাব করে ভয় পাচ্ছিলাম। ছেলেটা তখন জানালো, তুমি ভেতরে যাও, আমি তোমার সঙ্গে আছি, একদমই ভয় পাবে না, ঠিক আছে? এই কয়েকদিন তাদের সঙ্গে থেকে তাদের প্রতি একটা মায়া হয়ে গিয়েছে, কেমন যেন তাদেরকে ছেড়ে ঘরের ভেতরে যেতে ইচ্ছে করছে না। আমি ঘরের কলিং বেল দিলাম। কলিং বেল দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাবি দরজা খুললেন। তখন সে ভাবি বললেন কি যে, মুখ পোড়া অপয়া,
এতদিন পরে কার সঙ্গে থেকে এসেছিস, কার সঙ্গে হোষ্টি নষ্টি করে ঘরের ভিতরে এসেছিস? হ্যাঁ, সেদিন রাত্রে যে বের হয়ে গেলি, প্রেমিকের হাত ধরে ছাড়া আর কার হাত ধরে বের হয়েছিস? আর এখন এখানে আসছিস, এখনই বের হয়ে যায় এখান থেকে, না হলে তোর কিন্তু খবর আছে। তারপর সেই ছেলেটা আমার পেছন থেকে দৃশ্যমান হলো, এতক্ষণ অদৃশ্য হয়ে আমার সঙ্গে কথা বলছিল। তারপর ছেলেটা বলল কি যে ও আমার সঙ্গে ছিল এই কয়দিন, আমার সঙ্গে থেকে ছেলেটা পেছন থেকে দৃশ্যমান হয়ে আমার ভাবিকে বলল, হ্যাঁ ও আমার সঙ্গে ছিল এবং আমরা বিয়ে করেছি। আপনি কি করবেন? আপনি কিছু করতে পারবেন? আমি এখানেই থাকবো, এখন থেকে ঘর জামাই থাকবো। তাই বলে একটা ধাক্কা দিয়ে আমার হাত ধরে ছেলেটা ঘরের ভেতরে ঢুকে গেল। মামি চিল্লাচিল্লি করতে লাগলো। তারপর হঠাৎ করে কি হলো, মামিটি জবান বন্ধ হয়ে গেল। সে কথা বলছি কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমার দেখে ভীষণ ভালোই লাগলো। আমি হো হো করে হাসতে লাগলাম। ভাইয়া এবং আমার ভাইপোরা তখন স্কুলে ছিল। সকাল হয়ে গিয়েছে, সকাল 9টা বাজে। তারপর আমি আমার নিজের রুমে গেলাম। যাওয়ার পরে ছেলেটা আমাকে বলল, আপনি এখানে এখন নিরাপদ আছেন, আপনার ভাবি সারাদিন কথা বলতে পারবে না। আমি বললাম কি যে ঠিক করেছেন, একদম ঠিক করেছেন, একে একদম কঠিন শাস্তি দেওয়া উচিত। তারপর আমি বললাম, আচ্ছা আপনি আমার ভাবির সামনে এরকমটা বললেন কিসের জন্য? ছেলেটা বলল, আপনাকে বাঁচানোর জন্য বলেছি। কেন, ভুল করেছি? আমি বললাম, না না। তারপর আমি লজ্জায় মুখটা নামিয়ে ফেললাম। ততক্ষণে বোঝা গিয়েছে যে ছেলেটাও লজ্জা পেয়েছে। ছেলেটার নাম আহমদ। আহমদ আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন তাহলে, আমি এখান থেকে যাচ্ছি। এখন ওখানে মা রয়েছে, আমার জন্য অপেক্ষা করছে। আমাদের কাবিলায় ফিরে যেতে হবে। আমি এখানে আবার আসবো রাত্রেবেলা, আর দিনের বেলা সাধারণত আমরা মানুষের দুনিয়ায় চলাফেরা করি না। একমাত্র আপনার জন্যই এখানে এসেছি আমি। তারপর আহমদ আমার চোখের সামনে পলকের মধ্যে গায়েব হয়ে গেল। আমি আমার নিজের রুমে বসে আছি। খানিক্ষণ বাদে মামি আমার ঘরে আসলেন। এসে সে সেই ভাঙা ট্যান্ডেস্টারের মতো চিল্লাচ্ছে, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমি বললাম কি যে কি বলছো, কোনো কথাই তো বের হচ্ছে না। আহমদ চলে যাওয়ার পর খানিক্ষণ বাদে ভাবি আমার ঘরে আসলো। ভাবি আমাকে বলছিল আমার গলায় কি হয়েছে, মানে এরকম ভাবে ইশারা দিয়ে বলার চেষ্টা করছিল। আমি বললাম, আমি কি জানি তোমার গলায় কি হয়েছে। এতদিন তাকে আমি আপনি আপনি করে বলতাম, কিন্তু এখন তাকে আর সম্মান দেওয়া যাবে না। আমি তাকে বললাম, এখনই আমার রুম থেকে বের হন আপনি, এখনই তুমি আমার রুম থেকে বের হও, আমাকে অনেক জ্বালিয়েছ। তারপর মামিকে এক ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে আমি রুমের ভেতরে একটা ঘুম দিলাম, কারণ গত রাতে তেমন একটা ঘুম হয়নি। ঘুম থেকে উঠতে উঠতে বেলা 12টা বেজে গেল। ভাইয়া তার বাচ্চাদেরকে নিয়ে অফিস থেকে বাসায় ফিরলেন। ভাইয়া বাচ্চাদেরকে বাসায় দিয়ে আমার অফিসে চলে যায়। আসার পরে ভাবি কোনো কথা বলছিল না। তারপর আমার দিকে ইশারা দিয়ে বলল কিছু, আমি এসেছি বাসায়। ভাইয়া রেগে মেগে আমার দরজার কাছে আসলেন। এসে বললেন, কিরে তুই এতদিন পর কোত্থেকে আসলি, কোথায় ছিলি? আমি বললাম, আমি ছিলাম আমার এক বান্ধবীর বাসায় ছিলাম। কোনো সমস্যা? তোর তুই কি করবি আমাকে বল। ভাইয়া তখন বলল, এতদিন পর এখানে আসা যাবে না, এখান থেকে বের হ দ্রুত। আমি বললাম, আমি বের হব না, তুই যা করার তা কর। তারপর ভাইয়া বলল, বের হবি না মানে? তোর এত বড় সাহস আমার ঘরে থেকে? আমি বললাম, খবরদার ফালতু কথা বলবি না, এটা আমার বাবার ঘর। এই ঘরে যে পরিমাণ হক তোর আছে সেই পরিমাণ হক আমারও আছে। এই ঘরের অর্ধেকটা আমার। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই ঘরের যে বিল্ডিংগুলো তুই ভাড়া দিয়ে থাকিস সেই ভাড়ার টাকা পর্যন্ত আমি পাই। আর আগে যে কাজ করেছি সেসব টাকার কথা তো নাই বললাম। এখন থেকে সেসব ভাড়ার টাকা আমি নিব, আর আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দিবি। আমি তোদের সঙ্গে থাকবো না, আমি এখন থেকে একা একা থাকবো। এই কথা বলার পর ভাইয়া প্রচণ্ড রেগে গেলেন। আমি দরজা বন্ধ করে দিলাম। সে দরজা টোকাতে লাগলো, বললো কিছু, তোর এত বড় সাহস হয়েছে, দাঁড়া খালি। তারপর ও ঘরে গিয়ে ওর বউর কাছে গেল, বললো কিছু, তোমার কি হয়েছে, কথা বলছো না কিসের জন্য? ভাবের গলা দিয়ে আসলে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি যে কি পরিমাণ হাসছিলাম। তখন আমার যে ভাইপোরা ছিল তারা আমার ঘরে আসলো, বললো কি যে ফুফি এরা এরকম করছে কিসের জন্য আমার মা? আমি তখন বললাম, তোর মার গলায় সমস্যা হয়েছে, তুই এখানে বয়। এরা দুজন আমাকে খুব বেশি ভালোবাসে এবং আমাকে খুব বেশি সম্মান করে, কিন্তু এদের বাপ মা এত খারাপ কিসের জন্য তাই বুঝলাম না। আমি দরজাটা বন্ধ করে দিয়ে ওদের সঙ্গে খেলা করতে লাগলাম। তারপর খানিকক্ষণ বাদে ওরা চলে গেল। ভাইয়া অনেকবার আমার কাছে এসেছে, সে আর অফিসে যায়নি। আর দুপুরের রান্নাবান্না তো শিখে। দুপুরে রান্নাবান্না করেছে কিনা জানি না, আমার ক্ষুধা লাগলো। রান্নাঘরে গিয়ে দেখলাম ভালোই রান্না করা আছে। আমি সমস্ত খাবারগুলো প্লেটে উঠিয়ে নিয়ে খেতে শুরু করলাম। সকালবেলা রান্না করেছিল তাই আছে, সকালবেলা খেয়ে কিছুটা বেঁচেছিল, আর দুপুরে রান্না করেনি। ভাবি রান্নাঘরে গিয়ে চিল্লাচিল্লি করে তো একদম শেষ, কোনো খাবার অবশিষ্ট নেই। ভাইয়া এসব দেখে তো একদম আক্কেল গুরুম অবস্থা। রাত্রেবেলা ভাবির সেই মাতাল ভাই আসলেন। সে এসে আমার দরজা টোকাতে লাগলেন। আমি দরজা খুললাম।
দরজা খুলে সে আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করছিল। হঠাৎ করে দেখলাম তার হাতটা কেউ একজন চেপে ধরেছে। সে অনেক জোরে চিৎকার চেঁচামেচি করছে। ঠিক তখনই ভাইয়া আসলো ওখানে। আমি ভাইয়ার সামনেই তাকে আবার থাপ্পড় মেরে দিলাম। ভাবি আমাকে বলল, দেখেছো দেখেছো তোমার ভাই বোনের কি কাহিনী, সে আমার ভাইকে আবার মারল। তারপর ভাইয়া তেড়ে এসে আমাকে মারতে যাবে, ঠিক তখনই সমানে কষে তার গালে কেউ চাপড় মারতে লাগলো, সমানে থাপ্পড় মারতে লাগলো। ভাইয়া বলছে, কে রে কে? ঠিক তখনই সেই আহমদ দৃশ্যমান হলো এবং বলল যে, তুই আমার বইয়ের উপর হাত তুলবি, এত বড় সাহস তোর? এতক্ষণে তো ভাবি সবকিছু বলতে পারেনি। ভাবির জবান খুলেছে। ভাবি বলল কি যে, হ্যাঁ, তোমার বোন বিয়ে করে ঘরে ফিরেছে, সঙ্গে একটা ঘর জামাই নিয়ে এসেছে। তারপর আমি আহমদকে বললাম, আহমদ, ওদেরকে ছেড়ে দাও তুমি। আমি তাদের ওকে তুমি করে বললাম, কারণ তুমি করে না বললে তো এরা সন্দেহের বশে বুঝে ফেলবে, তাই না? আর সে যে একটা জিন, এরা তো আর জানে না। তারপর সমানে তাদেরকে মারতে লাগলো। আমি বললাম, আহমদ, ছেড়ে দাও ওদেরকে। ভাইয়া এবং ওই সে ভাবির ছোট ভাই ভীষণ ভয় পেয়ে গেল। ভয় পেয়ে ছোট ভাই তো ওইখান থেকে পালিয়ে গেল। আর ভাইয়া বলল কি যে, আচ্ছা ঠিক আছে জামাইবাবু, ভুল হয়েছে, আমাদেরকে মাফ করে দিন। তাই বলে সে নিজের ঘরে গেল। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি হাসতে লাগলাম, হো হো করে হাসছিলাম, কারণ কতদিন পরে যে এরকম একটা শান্তি, আহ কি শান্তি। আমি বললাম, আহমদ, আপনাকে ধন্যবাদ। আহমদ তখন বলল, তুমি আমাকে তুমি করে বলতে পারো, কারণ এতদিন আমাদের সম্পর্ক তুমি করে বলাই যায়, তাই না? তুমি করে যেহেতু বলে ফেলেছো। আমি বললাম, আমার লজ্জা লাগে, ভীষণ লজ্জা লাগে। তারপর আহমদ বলল, আচ্ছা ঠিক আছে, ওরা আজকে আর তোমাকে জ্বালাবে না, ঠিক আছে, আমি তাহলে যাই। আর তুমি যদি আমাদের এখানে যেতে চলো, আম্মা বলেছে যে তোমাকে নিয়ে যেতে, তুমি কি যাবা? আমি তখন বললাম কি যে, তা যাওয়া যায়, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে তোমার সঙ্গে যাই। তারপর আহমদ আগের মতোই বলল, আচ্ছা চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করলাম। আহমদের হাতে হাত রাখতেই আমার মধ্যে আবারও সেই অন্যরকম অনুভূতির সৃষ্টি হলো। কেমন যেন, একে কি ভালোবাসা বলে? আমি কি তাহলে আহমদকে পছন্দ করে ফেলেছি, ভালোবেসে ফেলেছি? আমি আহমদের হাত ধরতেই শরীরের মধ্যে বিদ্যুৎ চমকালো। তারপর আহমদ বলল, চোখ খোলো। আমি তাকিয়ে দেখি অদ্ভুত দেখতে পাথরের ঘর, এবং পাথর আসলে বলা যাবে না, গাছের মধ্যে কি এক রকমের ঘর। ঘরটা দেখতে আজব। সে আমাকে ঘরের ভেতরে নিয়ে গেল। ঘরের ভেতরে ঢুকতেই দেখি সেই আন্টি, মানে হচ্ছে যে আমাকে বৃদ্ধ মহিলা আমাকে সেবা যত্ন করেছিলেন, তিনি বসে আছেন। তিনি আমাকে দেখে ভীষণ খুশি হলেন। ঘরের ভেতরটা একদম সজ্জিত, মনে হচ্ছে কোনো বড় লোকের ঘর। ঘরের ভেতরে কয়েকটা রুম। রুমের মধ্যে থেকে সেই মেয়েটা বেরিয়ে আসলো, যে মেয়েটাকে সেদিনকে ডানা অবস্থায় আমি সেদিনকে দেখেছি, এবং মেয়েটা একটা পরী। তখনও তার পেছনে ডানা লাগানো ছিল। আমি বললাম কি যে, ওয়াও, আপনি কি একটা পরী? পরী দেখার আমার ভীষণ শখ ছিল। তারপর তার কাছে গেলাম, দেখলাম সে একদম তার গা দিয়ে একদম সোডিয়াম বাতির মতো আলো জ্বলছে, আর সে দেখতে এত সুন্দরী। তার চেহারায় হাত বোলাতে লাগলাম, বললাম, এত সুন্দরী আপনারা? মেয়েটা তখন জানালো, কি বলছো, সুন্দরী তো তুমি, তোমাকে দেখি আমার হিংসে হচ্ছে। এত সুন্দর কিসের জন্য তুমি? আমি বললাম, কোথায় আমি সুন্দর? সুন্দর তো আপনি, আপনাকে দেখতে দেখে তো আমার হিংসে হচ্ছে। তারপর দুজনেই হেসে দিলাম। সে আমাকে তার নিজের রুমে নিয়ে গেল। সে আমাকে সমস্ত কিছু দেখাতে লাগলো, যে এইখানটায় এরকম, এখানে আমরা থাকি, এগুলো আমরা খাই, এখানে আমরা যাই, এসব বিষয় দেখাতে লাগলো। আমি সব কিছুই খুবই কিউরিয়াসিটি নিয়ে দেখতে লাগলাম। তারপর সবাই একত্রে মিলে রাতের খাবার খেলাম। আমি বললাম কি যে, আমাকে এখন বাড়িতে যেতে হবে, বাড়িতে কাজ আছে। ছোট ওরা মনে হয় না খেয়ে বসে আছে। ভাবি নিশ্চয়ই রান্না করেনি, কারণ ভাবি তো রান্না বান্না করে না। দুপুরের খাবার আমি খেয়ে ফেলেছিলাম, অবশ্য ওদেরকে নিয়ে খেয়েছি। আমার ওদের জন্য চিন্তা হচ্ছে। তখন আহমদ বললেন কি যে, তোমার এসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, আমি ওদের জন্য খাবার দিয়ে আসছি, ঠিক আছে? তারপর আহমদ কিছু খাবার নিলেন। খাবার নিয়ে সেই ছোট যে আমার ভাইপো ছিল তাদেরকে দিয়ে আসলেন। তারা খেতে লাগলো। তবে সেই আমার ভাই এবং ভাবির জন্য খাবার দিয়ে আসেনি। তারা আরাম করে আয়েশ করে খেতে লাগলো, এবং তারা আহমদকে ফুফাজান হিসেবে স্বীকার করে নিয়েছে। তারা আহমদকে খুব পছন্দ করে ফেলেছে। এরকম করেই সেখানে আমি প্রায় 2 দিন কাটালাম। আহমদ আমাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরে দেখাতে লাগলো। কেমন যেন আহমদকে আমার ভীষণ পছন্দ হতো, এবং তাকে ভালোবেসে ফেলেছিলাম। আমার সবসময় আহমদের কথা মনে হতো। ওর চেহারা না দেখলে আমার কেমন যেন ভালো লাগতো না। এরকম করে বেশ খানিকটা সময় কেটে গেল। আমি সারাদিন বাসায় থাকতাম। ভাবি রান্না করতো এবং রান্নাবান্না করে আমাকে খাওয়াতো, সবকিছুই করতো, কারণ আহমদের ভয়ে তারা কোনো কিছু করতো না। আহমদ কোনো কিছু হলেই তাদেরকে থাপ্পড়, তারপরে মারধর, এইগুলোই করতো। মাঝখানে বেশ কয়েকদিন আহমদ আমাদের বাড়িতে আসেনি। ভাই এবং ভাবি তো আমাকে সবসময় ভয় পেত। আমি যা বলতাম তাই শুনতো। আমি সারা জীবন যেসব দুঃখ কষ্ট পেরিয়ে এসেছি,
এখন হয়তো একটু আরাম করছি। কয়েকদিন বাদে আমার বড় ভাই আমাদের বাড়িতে আসলেন। আমাদের বাড়িতে সে মাঝে মধ্যেই আসে। বড় ভাই, ভাবি এবং তার বাচ্চা কাচ্চা সহকারে আসলেন। ভাইয়া বলেন কি যে, তা হ্যাঁ রে, তোর জন্য একটা ছেলে দেখেছি, দেখ তো পছন্দ হয় কিনা। তিনি ছবি দেখাতে লাগলেন। আমি বললাম, হ্যাঁ ভালো, তবে হঠাৎ করেই আমার বিয়ে নিয়ে তোমরা এরকম মেতে উঠলে কিসের জন্য? এতদিন তো আমার পড়াশোনা নিয়েও তোমরা একদমই চিন্তা করতে না। বড় ভাইয়া বললেন, শোন, এই ছেলে তোকে বিদেশে নিয়ে যাবে, সেখানে নিয়ে তোকে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করাবে, ঠিক আছে? তখন আমি বললাম, আচ্ছা ভাইয়া, এগুলো কি তোমাদের আগে মনে পড়েনি? হঠাৎ করেই তোমরা এগুলো কেন করছো? ভাইয়া তখন বললেন, এগুলো কেন করছি মানে এটা কোনো কথা? আমি তখন বুঝতে পারলাম এগুলো সবই আহম্মদের ফল। কারণ আহম্মদ এই কয়েকদিনে আমাকে অনেক ধন সম্পত্তি দিয়েছে, আমার নিজেরই অনেক গহনা। কারণ হচ্ছে ওরা জানে যে আহম্মদ অনেক বড়লোক ঘরের ছেলে এবং আহম্মদের কাছে টাকা পয়সার কোনো অভাব নেই। কারণ যখনই যা চাই আহম্মদ তখনই সেটা নিয়ে আসে। ঘরের বাজার সদাই সমস্ত কিছু আহম্মদ করে, এমনকি আমার গা ভর্তি গয়না সেগুলো আহম্মদ দিয়েছে। তবে আমি যে বিয়ে করেছি সেই কথা বড় ভাই জানতো না। তিনি একটা বিয়ের প্রস্তাব আমার জন্য নিয়ে আসলেন। আমি বললাম কি যে, ভাইয়া তুমি কি জানো না যে আমি বিয়ে করেছি? তখন বড় ভাই যেন আকাশ থেকে পড়লেন। ততদিনে ছোট ভাই অফিস থেকে ফিরে এসেছেন এবং বললেন কি যে, কি রে হঠাৎ করে তোরা? তারপর বড় ভাই ছোট ভাইয়ের কাছে জিজ্ঞেস করলেন যে, কি রে ওর নাকি বিয়ে দিয়ে দিয়েছিস? আমার ছোট ভাই বড় ভাইকে বলতে লাগলেন, আমি বিয়ে দেবো কিসের জন্য? ও নিজেই তো বিয়ে করে এসেছে। আর তোকে বলেছিলাম না যে ওর একটা ছেলের সঙ্গে সম্পর্ক আছে, সেই ছেলেটা এরকম টাকা পয়সা হ্যান ত্যান। এখন ওরা বিয়ে করেছে কিনা জানি না। আমার সব ভাইরা যেন তারার মতো সোজা হয়ে গিয়েছিল ততদিনে। আমি যা বলতাম তারা তাই শুনতো। এর আগে এরকম কোনো কিছুই আমার জন্য করতো না। এটা ভীষণ অবাক লাগে যে মানুষ যখন পরিবর্তন হয়ে যায়, তার কাছে যখন টাকা পয়সা স্বর্ণ গয়না হয়ে যায়, তখন কি মানুষের চরিত্র বদলে যায়। ভাবিরা আমার সঙ্গে এত চমৎকার মিষ্টি আচরণ করতে শুরু করলো যেন আমার থেকে ইম্পর্টেন্ট মানুষ তাদের জীবনে আর নেই। আমি কি খাবো, কোথায় যাব, কি পরবো, এসব বিষয় নিয়ে তাদের বেশি মাথা ব্যথা ছিল। তাদের মেকআপ বক্স, শাড়ি, গহনা পর্যন্ত আমাকে দিয়ে যেতেও ব্যবহার করার জন্য। হঠাৎ করে এসব মানুষের পরিবর্তন দেখে আমার নিজেরই হাসি পেত। মানুষগুলো এমন কেন? সেদিন আহমদ ভাবিকে বলেছিল যে সে নাকি আমাকে বিয়ে করেছে, কিন্তু আমি মাঝখানে ভাবিকে বলে দিয়েছিলাম যে আমরা বিয়ে করিনি। আহমদকে আমি পছন্দ করি এবং ও আমার জন্য সবকিছুই করে। তারপর একদিন বললেন কি যে, আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার আহমদ এবং তার পরিবারের লোকজনকে আমাদের সঙ্গে দেখা করতে বলো, আমি ওর সঙ্গে তোমার বিয়ে দিব। আমি বললাম কি যে, এটা তোমার করতে হবে না, আর আমি তোমাদের এখানে বেশি দিন থাকবও না। তারপর ভাইয়া এবং ভাবি বললেন, থাকবি না মানে? কোথায় যাবি? তুই আমাদের একমাত্র ছোট বোন। আমি তখন বলতে লাগলাম, এই একমাত্র ছোট বোনের কথা কি এত বছর তোমাদের মনে পড়েনি? এই যে এত বছর ভাইয়া এবং ভাবি আমার পর অত্যাচার করেছে, সেসব বিষয় মনে পড়েনি? এখন যখন আমার প্রেমিক বড়লোক এবং কোটি কোটি টাকা আমাকে দিয়েছে, তারপর আমাকে স্বর্ণগয়না দিয়ে ভরিয়ে দিয়েছে, তখন বুঝি আমার কথা তোমার মনে পড়লো, তোমাদের মনে পড়লো? এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটার সমস্ত কাজ, তারপর বাইরে যে গাড়ি দাঁড় করানো, এই সব কিছু তো আমারই এখন, তাই না? এগুলো দিয়েছে বলে তুমি আমার উপর এই পরিমাণ ভালো ব্যবহার করছো, কিন্তু যখন এসব আমার কিছু ছিল না, আহমদ যখন আমার জীবনে ছিল না, তখন তোমরা কেন আমার উপর এরকম অত্যাচার করেছিলে? মাঝখানে আহমদ আমাকে সব কিছুই দিয়েছে। সে একজন জিন বলে যত প্রকার স্বর্ণ গয়না যা কিছু লাগে, টাকা পয়সা সব কিছু সে আমাকে দিয়েছে। মাঝখানে সে আমাকে এত কিছু দিয়েছে যে আমার নিজের কাছে এখন এত সম্পত্তি আছে যে আমার ভাই এবং ভাবিরা আমাকে সবসময় ভালোবাসে, আদর করে। কিন্তু এগুলো তখন কোথায় ছিল? আমি তাদের কাছে প্রশ্ন রাখলাম। তারপর আমি বললাম, আমি তোমাদের সঙ্গে থাকবো না। তোমাদেরকে এতদিন পর্যন্ত যা দিয়েছি সেগুলো সহকারে আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। তারপর আমার এই কথা শুনে তারা বললেন কি যে, তুই কোথায় যাবি? আহমদ তখন আমার পেছনে দাঁড়িয়েছিল। আমি বললাম কি যে, আমি এরকম আপন মানুষদের কাছে থাকবো না যারা কিনা আমার সব থেকে বেশি পর ছিল। যে আমার পর আমি তার সঙ্গেই থাকবো। আমি আহমদের সঙ্গে আহমদের দেশে চলে যাব এবং সেখান থেকে আর কোনোদিন আসবো না তোমাদের এখানে। তারপর আমার ভাই বললেন কি যে, আহমদের দেশে মানে? তখন আমি বলতে লাগলাম, হ্যাঁ, আহমদ কোনো মানুষ না, সে হচ্ছে একটা জিন। আমি ওকে বিয়ে করব এবং আমি ওর সঙ্গেই থাকবো চিরদিনের জন্য। তারপর আমি আহমদকে বললাম কি, আচ্ছা তুমি কি আমাকে বিয়ে করবে? আমাকে যদি বিয়ে করো তাহলে আমি তোমার সঙ্গে চলে যাব। আহমদ তখন বলল কি যে,
আমি তোমাকে এই কথাটা অনেকদিন ধরেই বলবো বলে ভাবছিলাম। সেই শুরুর দিন থেকেই, যেদিন আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম। প্রথমবার দেখে হয়তো ভেবেছিলাম যে তোমাকে মেরে ফেলবো, কারণ মানুষটা আমাদের আশেপাশে আসলে তাদেরকে আমরা ছাড় দিই না। তারা যদি কোনো ভুল করে তাহলে একদম মেরে ফেলি। কিন্তু সেদিন প্রথম দিন তোমাকে দেখে আমার এত বেশি ভালো লেগেছে যে আমি মাকে তোমার কথা জানাই, এবং মা তোমার অনুমতির জন্য অপেক্ষা করছিল। তুমি যদি আমার সঙ্গে যেতে চাও আমাদের এখানে, তাহলে এটা আমাদের জন্য সৌভাগ্য হবে। তারপর আমি আহমদের হাত ধরলাম, বললাম কি যে আমি তোদের সঙ্গে থাকবো না, আর এখানে যত স্বর্ণ গয়না অলংকার রেখে গিয়েছি, আমি চলে যাওয়ার পরেই সব এখান থেকে আমার সঙ্গে চলে যাবে। তোরা ভালো থাকিস, সুখে থাকিস। তাই বলার পরে সমস্ত কিছু নিয়ে আমি এবং আমার সেই প্রেমিক আহমদ আমরা এখান থেকে গায়েব হয়ে গেলাম। আমার ভাইয়েরা আমার দিকে তাকিয়ে আছে, চারদিকে বাতাস উঠতে লাগলো। তারপর আহমদ আমাকে নিয়ে সেখান থেকে চলে গেল। হঠাৎ করেই আমার ভাই এবং ভাবিরা আমার প্রতি এত আদর্শীল হয়ে গেল কেন জানেন আপনারা? কারণ হচ্ছে, মাঝখানে আহমদ আমার দুই ভাইয়ের ব্যবসা বাণিজ্য এবং চাকরির অনেকটা ক্ষতি করেছে, এবং তাদের চাকরি চলে যায়। চাকরি চলে যাওয়ার পরে তারা প্রায় এক প্রকার বেকার ঘুরে বেরিয়েছে। তাদের কোথাও চাকরি হচ্ছিল না, কারণ আহমদ তাদের কোথাও চাকরি হতে দিচ্ছিল না। এক প্রকার তারা দেউলিয়াই হয়ে যায়। তারপর আমি আমার ওই ভাবির বাসা থেকে বেরিয়ে, মানে হচ্ছে ওই পুরো ফ্ল্যাটটাই আমাদের ছিল, বিল্ডিংটাই, আমি উপরতলায় চলে যাই। আমরা নিজের মতো থাকতে শুরু করি। কিন্তু ভাইয়া এবং ভাবির তখন প্রচণ্ড খারাপ অবস্থা ছিল, দুই ভাইয়েরই। তখন আহমদ আমাকে বাড়ি কেনার জন্য টাকা দেয়, গাড়ি কেনার জন্য টাকা দেয়। ওর টাকাগুলো ওই স্বর্ণগয়না বিক্রি করে নিয়ে আসতো। আর ওদের অঞ্চলে নাকি এসব প্রচুর আছে, এসব নাকি ওরা কেউ ব্যবহার করে না। কিন্তু আমাদের মানুষের দুনিয়ায় এগুলোর অনেক দাম আছে। আমি আহমদকে বলতাম এসব আমার প্রয়োজন নেই। আহমদ বলতো কি যে তোমার প্রয়োজন আছে। সে আমাকে এত পরিমাণ সম্পত্তির মালিক করে দিয়েছে যে আমি সমস্ত বাড়ি ঘরদোর আমার নিজের নামে করে নেই আর কি। আমি নিজে একটা বাড়ি কিনি, গাড়ি কিনি, সমস্ত কিছু আছে আমার, এবং আমি সেখানেই থাকতাম। তারপর আমার বাবার যে বাড়িটা ছিল, সেই বাড়িটাই তাদের একমাত্র সম্বল ছিল, কারণ বাবা রেখে গিয়েছিলেন। কিন্তু ইনকাম না থাকলে তো আর সেই বাড়িতে থেকে কাজ নেই। যার কারণে আমার দুই ভাই আমাদের বাড়িতে চলে এসেছিল, যে বাড়িতে কিনা আমি থাকতাম এবং আমার বাড়ি ছিল, এবং এসে থাকতেন আমাদের সঙ্গে। কারণ সে আমাকে ভালোবাসা দেখাতো, আমিও তার মানে অদৃশ্য এই ফেক ভালোবাসা দেখে হাসতাম। একটা সময় যখন দেখলাম তারা একদম সর্বশান্ত এবং দেউলিয়া হয়ে গিয়েছে, এখন তাদের ছেড়ে যাওয়াই উচিত হবে আমার, তখন আমি তাদেরকে ছেড়ে এখানে আহমদের সাথে চলে আসি, এবং আসার সময় সেই বাড়ি থেকে আমরা তাদেরকে বের করে দিয়ে আসি। কারণ হচ্ছে গিয়ে এরকম মানুষের সঙ্গে এরকমই হওয়া উচিত। পরবর্তীতে আহমদকে আমি সেখানে গিয়ে বিয়ে করি। বিয়ে করার পরে আমার জীবন আসলে সুখেরই কাটতে থাকে। হয়তো মানুষের ভাগ্য এরকমভাবে বদলে যায়। আমি একটা জিনিস সেদিন থেকে বিশ্বাস করা শুরু করেছি যে দুঃখের পরে হয়তো সুখ আসে, এবং আমার জীবনে সেটাই এসেছে। আহমদ নামের এই সুখটা যখন যদি আমার জীবনে না আসতো, সেদিন রাতে যদি আমি সাহস করে ঘর থেকে না বের হতাম, তাহলে হয়তো আজকে আমার জীবন এমন হতো না। আমি আমার সেই ফ্ল্যাটে থাকি আহমদের সঙ্গে, আবার সেই জিনের দুনিয়াও থাকি। এখন যখন কোনো সমস্যা হয়, তখন আমার শ্বশুরবাড়ির সমস্ত লোকজন আমার এখানে এসে আমার সঙ্গে থাকে। আমার জীবনটা হঠাৎ করে এরকমভাবে বদলে যাবে আমি কখনো কল্পনা করিনি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভাই ভাবিরা এখন কোথায় আছে আমি জানি না, তবে তাদের অবস্থা খারাপ ততটুকু জানি। তাদের সঙ্গে আসলে এমনটাই হওয়া উচিত। তবে আমি আহমদকে অনেকবার বলেছি, দেখো তুমি যে তাদের উপর এরকম জিন লেলিয়ে রেখেছ, ওদের ক্ষতি করো না কোনো, যেন ওরা যেভাবেই হোক ভালো থাকে। যেন আমার ভাই বোন তো তারা, তাই তো, আর আমার ভাতিজারা যেন ওরা ভালো থাকে, ঠিক আছে? আমি এটা আহমদকে বলার পরে বলেছে, ওদের শাস্তি এখনো শেষ হয়নি, মৃত্যুর আগ পর্যন্ত ওদের শাস্তি দিয়ে যাব। তোমাকে সারা জীবন ভরে যতখানি কষ্ট দিয়েছে, ততখানি কষ্ট মৃত্যুর আগ পর্যন্ত ওদেরকে দিয়ে যাব। এরকম ভাবেই আমার দিন চলছে। আমার খুব ইচ্ছে করে সবার সঙ্গে থাকতে, কিন্তু ওরা তো অমানুষ, অমানুষের সঙ্গে আমি আর থাকতে চাই না। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন কেমন লাগলো। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন,